বারিধারার ডিপ্লোম্যাটিক জোনে কনস্টেবলের গুলিতে নিহত আরেক পুলিশ সদস্য, গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে পথচারী। জঙ্গি আস্তানা সন্দেহে নেত্রকোনায় মাছের খামার ও একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। অস্ত্র, গুলি, ওয়াকিটকি উদ্ধার। প্রস্তাবিত বাজেটে কমার বদলে বেড়েছে কিছু প্রয়োজনীয় পণ্যের শুল্ক। মানুষের ক্রয় ক্ষমতা সংকুচিত হবে বলছেন অর্থনীতিবিদেরা। জন্ম ও মৃত্যু নিবন্ধন নিয়ে আবারও বিপাকে দক্ষিণ ঢাকার বাসিন্দারা। তথ্য কেন্দ্রীয় সার্ভারে যুক্ত না হওয়ায় মিলছে না সেবা। নেত্রকোনা শহরের বনুয়াপাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘেরাও করেছে পুলিশ। রাত থেকে ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। এর আগে দুপুরে সদরের ভাষাপাড়া গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি মাছের খামারে অভিযান চালিয়েছে পুলিশ। শনিবার দুপুর 1টা থেকে ওই খামারে অভিযান চালান তারা। পুলিশ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই খামারটির সন্ধান পান তারা। বিকেলে খামারের ভেতরে থাকা বাড়িতে জঙ্গিদের আটকে অভিযান শুরু করে ময়মনসিংহ থেকে আসা অ্যান্টি টেরোরিজম ইউনিট। এরই মধ্যে সেখান থেকে উদ্ধার করা হয়েছে 17 রাউন্ড গুলি, একটি পিস্তল ও ওয়াকিটকি। পুলিশের সন্দেহ, আস্তানাটি জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। অভিযানের বিষয়টি টের পেয়ে সেখান থেকে পালিয়ে যায় জঙ্গিরা। জঙ্গি আস্তানা বা জঙ্গির প্রশিক্ষণের একটা কেন্দ্র রয়েছে, এরকম একটা প্রাথমিক তথ্য পাই। তার ভিত্তিতে আমরা অনেকদিন থেকে কাজ করার ভিত্তিতে গতকালকে রাতে আমরা মোটামুটি কনফার্ম হই এই এলাকাটার, এবং তার ভিত্তিতে আমাদের যে সদর থানার পুলিশ সদস্যরা তারা অভিযান পরিচালনা করে। আপনারা জেনেছেন ইতিমধ্যে যে আমরা একটি বিদেশি পিস্তল, 17 রাউন্ড গুলি, তাজা গুলি, এর সাথে প্রশিক্ষণের বিভিন্ন সামগ্রী উদ্ধার করি। পাবনা সদরের রাঘবপুরে ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি বাবু শেখকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত 9:30টার দিকে ফকিরপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে ফকিরপাড়া মোড়ের চায়ের দোকানে বসেছিলেন বাবু শেখ। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এতে গুলিবিদ্ধ হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যায় জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ এর এক কর্মী নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার দুদকছড়া সীমানাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ইউপিডিএফ এর জেলা সংগঠক অঙ্গমার্মা বলেন, রাতে নিজ বাড়িতে অবস্থান করছিলেন নিহত বরুণ চাকমা। এ সময় দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের ঘটনায় সন্তুল আনমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করেছেন তিনি। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আজম। তিনি জানান, দুর্গম এলাকা হওয়ায় সেখানে পৌঁছতে সময় লাগে। গত কয়েক মাসে ডলারের মূল্য বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে বেড়েছে বেশিরভাগ নিত্যপণ্যের দাম। এমন পরিস্থিতিতে নতুন বাজেট নিয়ে আশায় ছিল সাধারণ মানুষ। তবে প্রস্তাবিত বাজেটে দাম কমার বদলে বেড়েছে বেশ কিছু অতি প্রয়োজনীয় পণ্যের শুল্ক ও কর। এমন সিদ্ধান্ত সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা আরও সংকুচিত করবে বলছেন অর্থনীতিবিদেরা। দ্রব্যমূল্য সকলের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া। গত 15 মাস ধরে দেশে মূল্যস্ফীতি 9%-এর উপরে। তাই এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। ধান, চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় বেশ কিছু পণ্য ও খাদ্যশস্য সরবরাহে উৎসে কর 2% থেকে কমিয়ে 1% করা হয়েছে। তবে কিছু ক্ষেত্রে নতুন বাধ্যবাধকতা আরোপে বাড়ছে করের চাপ। উচ্চ মূল্যস্ফীতির পরেও বাজেটে বাড়েনি করমুক্ত আয়সীমা। কর হারেও কোনো ছাড় নেই। ব্যাংকে আমানত 10 লাখ টাকার বেশি হলে বেড়েছে আবগারি শুল্ক। আইসক্রিম, জুসের পাশাপাশি অনেক গৃহস্থালী পণ্যেরও দাম বাড়ানো হয়েছে। বিনোদন সেবায় দ্বিগুণ হয়েছে ভ্যাট। এমনকি মোবাইল ফোন ব্যবহারেও বেড়েছে কর হার। তাই এবারের বাজেটে বিপাকে সাধারণ মানুষ। বাজেট তো বাজেটের মতোই হয়, তাই না? বাজেট তো বাজেটের মতো হয়, এটা তো আর কম কিছুই থাকে না। বাচ্চা থাকার মতন খাওয়া দাওয়ার কিছুই নেই, সব কিছু দাম বেশি।
আমরা সারা রোজে কাজ করি 500 টাকা দাম করতে বাজার হয় না, বাজারে গেলে নিম্ন 1000 টাকা লাগে। বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেছেন মধ্যমেয়াদে দেশের মূল্যস্ফীতি কমে আসবে, তবে অর্থনীতিবিদরা বলছেন মানুষের আয় না বাড়লেও নিত্য প্রয়োজনীয় পণ্যের ব্যয় বাড়ায় মূল্যস্ফীতি কমার সুযোগ নেই। একদিকে হলো আপনি মূল্যস্ফীতি আর অপরদিকে হলো মানুষের ক্রয় ক্ষমতার ক্ষেত্রে আপনি যদি এই ব্যাপক পরিমাণে যদি আপনি পরোক্ষ কর আরোপ করেন, প্রত্যক্ষ কর না, কারণ 2/3 কর কিন্তু আসবে, বর্ধিত কর আসবে পরোক্ষ করের থেকে, অর্থাৎ ভ্যাট এবং অন্যান্য জায়গা থেকে, তাহলে এটা হলো যে মানুষের তার আয় নির্বিশেষে তাকে এই কর দিতে হবে বা কিনে খেতে হবে। গুরুত্বপূর্ণ সময়গুলোতে দেখা গেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের উপরেও কিন্তু করগুলো, আমদানি কর কিন্তু ধার্য ছিল এবং সেগুলোকে কিন্তু অ্যাডজাস্ট করার একটা সুযোগ ছিল, যেটা আমরা হয়তো এখন দেখছি যে সেটার উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু এইটা যদি আগে থেকে করা হতো তাহলে কিন্তু তার এফেক্টটা আমরা আগে থেকে আরও পেতাম এবং আমাদের হয়তো এরকম একটা উচ্চ মূল্যস্ফীতির মধ্যে দিয়ে আরও বেশ কিছু সময় যেতে হবে। বাজেট বক্তব্যে আগামীতে ব্যয় সংকোচন নীতি অবলম্বন করার কথা বলেছেন অর্থমন্ত্রী। এতে অর্থনীতির চলমান সংকট কিছুটা কমে আসবে বলে আশা করছেন বিশ্লেষকরা। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রস্তাবিত বাজেটের প্রধান চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সামষ্টিক অর্থনীতিতে ভারসাম্য রক্ষা। শনিবার গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেম প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলা হয়, এবারের বাজেটে নিম্ন ও মধ্যবিত্তের উপর করের বোঝা বেড়েছে। আর্থিক খাতে সুশাসন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত না হলে বাজেটের সুফল মিলবে না। মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় 2024-25 অর্থ বছরের বাজেটে 6.5% মূল্যস্ফীতি রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সরকার। বাজেট পর্যালোচনা করে সানেম জানিয়েছে, সামষ্টিক অর্থনীতিতে ভারসাম্য আনতে বাজেটে সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই। মনিটরি পলিসি, সুদ হার ও রাজস্ব নীতির সংস্কার না হলে কাঙ্ক্ষিত পর্যায়ে মূল্যস্ফীতি কমবে না। খেলাপি ঋণ বৃদ্ধি এবং সুদ হার টানা বাড়তি থাকলে ব্যাংকিং খাত বিপর্যয়ের মুখে পড়বে। খুব গুরুত্বপূর্ণ সময়গুলোতে দেখা গেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের উপরেও কিন্তু করগুলো, আমদানি কর কিন্তু ধার্য ছিল এবং সেগুলোকে কিন্তু অ্যাডজাস্ট করার একটা সুযোগ ছিল, যেটা আমরা হয়তো এখন দেখছি যে সেটার উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু এইটা যদি আগে থেকে করা হতো তাহলে কিন্তু তার এফেক্টটা আমরা আগে থেকে আরও পেতাম। সো মনিটারি পলিসি, ফিসকাল পলিসির মধ্যে কোঅর্ডিনেশনের একটা বড় অভাব আছে। ব্যক্তিখাতে চলছে বিনিয়োগের স্থবিরতা। বিদেশি বিনিয়োগ বাড়াতে আমলাতান্ত্রিক জটিলতা কমানোর দাবি জানায় সানেম। বলা হয় 15% ট্যাক্সে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে দুর্নীতিকে উৎসাহিত করা হয়েছে। ব্যক্তিখাতে বিনিয়োগে কোথায় কোথায় আসলে আমরা প্রণোদনা দিব, আমরা তাদেরকে উজ্জীবিত করব, সেই স্ট্র্যাটেজিটা তৈরি করা, অর্থাৎ শ্রমঘন শিল্পগুলোকে বিনিয়োগ করা এবং নতুন নতুন শ্রমঘন শিল্পগুলোকে খুঁজে বের করা। দারিদ্র্য বিমোচনে সাফল্য দেখালেও দেশে আয় বৈষম্য বাড়ছে। সাধারণ মানুষের উপর করের বোঝা কমিয়ে সামাজিক নিরাপত্তায় বরাদ্দ বাড়ানোর সুপারিশ করে সানেম। কমানোর ক্ষেত্রে কিছুটা সহায়ক ভূমিকা রাখতে পারে। ইকরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঋণের জন্য বাজেটের আগে কোনো মন্ত্রী বিদেশে ছোটাছুটি করেনি বলে দাবি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের। শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। বলেন, অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে প্রস্তাবিত বাজেট পরিমিত, বাস্তবসম্মত ও গণমুখী হয়েছে। বৃহস্পতিবার 2024-25 অর্থ বছরের বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এদেশের মানুষকে উন্নয়নের শীর্ষবিন্দুতে। এরই মধ্যে বাজেটের নানা দিক নিয়ে আলোচনা সমালোচনা চলছে। এমন পরিস্থিতিতে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনের আয়োজন করে আওয়ামী লীগ। দলের অবস্থান তুলে ধরেন ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির ফলে জীবনমান উন্নত হয়েছে। বাংলাদেশে এখন শুধু ডাল ভাতে নয়, পুষ্টিতেও স্বয়ংসম্পূর্ণ। সাইফুর রহমানকে বিশ্বের অর্থনীতির বিভিন্ন ফোরামে, প্যারিসের কনসোর্টিয়াম বৈঠকে দৌড়াতে হয়েছিল দীক্ষা ঝুলি নিয়ে। এ সময় দুর্নীতি নিয়ে প্রশ্ন করা হলে দলের দুর্নীতিবাজদের তালিকা চান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দুদককে বলবো তদন্ত। না, আপনারা একটা তালিকা প্রস্তুত করে দিন। আপনারা যে যাদেরকে দুর্নীতিবাজ ভাবছেন তালিকাটা দেন, আমরা দুদককে বলবো তদন্ত। বাজেট নিয়ে সিপিডি, সুজন বা টিআইবি কি বলল তাতে সরকারের মাথা ব্যথা নেই বলে জানান তিনি।
বলেন কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু অন্যায়ের শাস্তি কমানোর সুযোগ নেই। টিআইবি কি বলল, সুজন কি বলল, এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কালো টাকা সাদা করার সুযোগ দুর্বৃত্তদের জন্য টোপ। ওবায়দুল কাদেরের এমন বক্তব্য হাস্যকর বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে রাঘব বোয়ালদের লুটপাটের সুযোগ করে দেয়া হয়েছে। দেখলাম যে আপনারা এই মাছের টোপ দিয়ে কাজে ধরেন এবং কারণ আপনারা তো নিজেরাই এটার সঙ্গে জড়িত। আপনি বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাঘব বোয়ালদের লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছেন। এটা এই প্রত্যেক বছর একই ঘটনা ঘটছে। প্রশাসনের নিয়ন্ত্রণ ও সংসদ সদস্যদের হস্তক্ষেপের কারণে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হচ্ছে না। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের প্রয়োজন নেই, বরং সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর আইন একীভূত করা প্রয়োজন। শনিবার রাজধানীতে এক সেমিনারে এসব কথা উঠে আসে। তবে স্থানীয় নির্বাচনের জন্য আইন করে দলীয় প্রতীক পরিবর্তন করার প্রয়োজন নেই বলে মনে করেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সম্প্রতি হয়ে গেল 4 ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণে চ্যালেঞ্জ ও নির্বাচনে দলীয় প্রতীকের ভূমিকা শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। তাদের রুরাল ডেভেলপমেন্ট বক্তারা স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন, বলেন জনগণের কাছে সেবা পৌঁছে দেওয়ার জন্য স্থানীয় সরকারকে হস্তক্ষেপ মুক্ত করতে হবে। বক্তারা বলেন প্রয়োজনে আইন সংশোধন করতে হবে। স্থানীয় সরকার ব্যবস্থাকে দুর্বল হওয়ার দুটো কারণ, একটা হলো মাননীয় সংসদ সদস্যদের হস্তক্ষেপ, আর দ্বিতীয় হলো যে প্রশাসনের নিয়ন্ত্রণ। পৌরসভা সহ সিঙ্গেল আইনের মধ্যে এনেই এটাকে আমরা করতে পারি। প্রত্যেকের আলাদা আলাদা কাজ থাকবে, প্রত্যেকের আলাদা আলাদা বিধি থাকবে, কিন্তু আইন হবে একটা। নগর সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের যে পঞ্জীভূত সমস্যাগুলো রয়েছে এগুলোকে আমরা সমাধানের উদ্যোগ গ্রহণ করতে পারি। সেমিনারে বক্তারা বলেন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের মাধ্যমে রাজনৈতিক দলগুলো কেন্দ্রীয়ভাবে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। দলীয় প্রতীক বাদ দেওয়ার ওপর জোর দেন বক্তারা। প্রতীকের কোনো প্রয়োজন নেই, লোকজন কম্পিট করুক। আগে যেভাবে ছিল একটা প্রসেসে এসে আপনি জিনিসটাকে চিন্তা করার সময় এসছে যে আমাদের এই দলীয় প্রতীক অব্যাহত রাখলে ভালো হবে, আমাদের লোকাল গভর্নমেন্ট শক্তিশালী হবে, নাকি আগে যে ব্যবস্থায় আমাদের ছিল যে সব পদের মানুষ, সব জাতের মানুষ, সব বর্ণের মানুষ নির্বাচন করতে হতো। তবে আইন করে দলীয় প্রতীক পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী। বাদ দেওয়ার আইন পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। আমাদের আইনটা এমনভাবে করা আছে যে দলীয় প্রতীক এবং দলীয় প্রতীক ছাড়া দ্যাট ইজ এ বোথ অপশন ইজ রিয়াল। নির্বাচন কমিশন বিষয়ক সাংবাদিকদের সংগঠন আরএফইডি এই সেমিনারের আয়োজন করে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালে স্থগিত 19 উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আজ। ভোটের বিষয়ে জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোখলেসুর রহমান। মোখলেসুর, ভোট গ্রহণ কখন শুরু হচ্ছে আর ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেছেন কিনা? জি, আপনি জানেন যে ঘূর্ণিঝড় রিমেলের কারণে পটুয়াখালীর 3টি উপজেলা, পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ এবং দুমকি, এই 3 উপজেলার ভোট গ্রহণ কথা ছিল 29শে মে। অথচ ঘূর্ণিঝড় রিমেলের কারণে সেই ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। পরবর্তীতে সেই ভোট পুনরায় গ্রহণের জন্য আজকে 9 জুন নির্ধারণ করা হয় নির্বাচন কমিশন থেকে। সেই হিসাবে আজকে ভোট গ্রহণ শুরু হতে যাচ্ছে আর এখনো 40 মিনিট পরে। এখন পর্যন্ত আমি এখন আছি কালিকাপুর সালিহিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে। এই কেন্দ্রে এখন পর্যন্ত কোনো ভোটার নেই, তবে ভোট গ্রহণের সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা ভোট গ্রহণের পূর্ব প্রস্তুতি বলতে যেগুলো থাকে সেই কাজগুলি তারা করছেন। প্রিসাইডিং অফিসার তার বিভিন্ন কক্ষে যারা দায়িত্ব পালন করবেন তারা তাদের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন। এর বাইরে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যারা আছেন তারা কেন্দ্র পর্যবেক্ষণ এবং তারা বিভিন্ন পরামর্শ দিয়ে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য যা যা করণীয় সেটা করে যাচ্ছেন।
আপনাকে আমি একটু জানিয়ে রাখতে চাই যে পটুয়াখালীর যে 3টি উপজেলায় আজকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে সেই 3 উপজেলায় মূলত 4,81,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এর মধ্যে প্রায় 2,42,000 হলেন পুরুষ ভোট আর বাকি হলেন মহিলা ভোট 2,33,000 মতো। তো এই ভোটার আজকে যে প্রচন্ড তাপ, এই তাপের মধ্যে আসলে এই ভোটার উপস্থিত করাটাই প্রার্থীদের কাছে মূল চ্যালেঞ্জ বলে আমাদের কাছে মনে হচ্ছে। এবং প্রার্থীদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে এইসব কেন্দ্রে এবং কেন্দ্রগুলো কোনো কোনো ক্ষেত্রে দূর দূরান্ত কেন্দ্র আছে, তো সেই ক্ষেত্রে এই কেন্দ্রগুলোতে কিভাবে তারা ভোটার উপস্থিতি করবেন সেই বিষয়টাই তাদের কাছে এখন মুখ্য বিষয়। তো ভোট গ্রহণের পূর্বে পটুয়াখালী সদর উপজেলার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। পটুয়াখালী থেকে উপজেলা নির্বাচনের বিষয় জানাচ্ছিলেন সহকর্মী মুখলিসুর রহমান। জন্ম ও মৃত্যু নিবন্ধন নিয়ে আবারও বিপাকে দক্ষিণ ঢাকার বাসিন্দারা। সিটি কর্পোরেশনের তথ্য কেন্দ্রীয় সার্ভারে যুক্ত না হওয়ায় মিলছে না সেবা। রেজিস্ট্রার জেনারেল বলছেন দক্ষিণ সিটির সার্ভার করার কোনো এখতিয়ার নেই, তবে নগর কর্তৃপক্ষের দাবি বিধিমালার ক্ষমতা বলেই সার্ভার করে তথ্য সংরক্ষণ করতে পারেন মেয়র। মেরাদিয়ার বাসিন্দা ইতি আক্তার দক্ষিণ সিটির আঞ্চলিক কার্যালয় থেকে করিয়েছেন জন্ম নিবন্ধন, তবে তা গ্রহণ করছে না পাসপোর্ট অফিস। এটি দিয়ে করাতে পারছেন না ছেলের জন্ম নিবন্ধনও। আমার তো লাভ নেই আসলে, দক্ষিণ দিকে করতে আমারটাই তো কোনো কাজে আসতেছে না, বাচ্চাটা কোনো কাজে আসবে কি, শুধু শুধু আমার তো ভোগান্তি হবে। আবার পাসপোর্ট, এনআইডি সহ 18টি সেবা পেতে লাগে জন্ম নিবন্ধন সনদ, তবে সার্ভার জটিলতায় নাগরিক ভোগান্তি সীমাহীন। সে সংকট কাটাতে গত অক্টোবর থেকে নিজস্ব সার্ভার চালু করে ঢাকা দক্ষিণ সিটি, তবে তাতেও সুফল মেলেনি। সিটি কর্পোরেশনের সার্ভারের তথ্য কেন্দ্রীয় সার্ভারে যুক্ত করতে রাজি নয় জন্ম ও মৃত্যু নিবন্ধন শাখা। রেজিস্ট্রার জেনারেল বলছেন আলাদা সার্ভার করার এখতিয়ার নেই দক্ষিণ সিটির। আমাদের আইন ও বিধি অনুযায়ী একটাই সেন্ট্রাল সার্ভার থাকবে, সেটা হলো যে আপনার রেজিস্ট্রার জেনারেল সার্ভার। ওনারা যে সার্ভারটা চালু করে জনগণকে সেবা দিচ্ছে সেটা সম্পূর্ণ আইন এবং বিধি বহির্ভূত। ওনারা যাদেরকে জন্ম নিবন্ধন ইস্যু করতেছে ওদের ডাটাটা ওনাদের কাছে ক্যাপটিভ আছে, কিন্তু ওরা করতে পারে না। যদিও সিটি কর্পোরেশনের মত ভিন্ন। তারা বলছে বিধিমালার ক্ষমতা বলেই তথ্য সংরক্ষণ করতে পারেন নিবন্ধক বা মেয়র, আর তা করা হচ্ছে নাগরিক সেবা নিশ্চিতে। জন্ম মৃত্যু নিবন্ধন বিধিমালা, সেই বিধি নিবন্ধকের দায়িত্বের ভিতরে 4 উমতেই কিন্তু বলা আছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তির মাধ্যমে বা অন্যবিধ উপায়ে জন্ম মৃত্যু নিবন্ধন বইতে তথ্য প্রযুক্তির সাহায্যে সংগৃহীত প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ। তো এটি কিন্তু আসলে সম্পূর্ণ, এটাও কিন্তু এখতিয়ার দেয়া আছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব সার্ভার থেকে গত 7 মাসে 70,000-এর বেশি জন্ম নিবন্ধন সনদ দেওয়া হয়েছে, তবে কেন্দ্রীয় সার্ভারে তা যুক্ত না হওয়ায় নাগরিক দুর্ভোগ কাটছে না। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এমপি আনোয়ারুল আজিম হত্যায় অভিযুক্ত সিয়ামকে 14 দিনের রিমান্ডে নিয়েছে কলকাতার সিআইডি। শনিবার দুপুরে পশ্চিমবঙ্গের বারাসাত আদালতে তোলা হলে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়। সিআইডির আবেদনে সাড়া দিয়ে রিমান্ড মঞ্জুর করেন বারাসাতের মুখ্য দায়রা আদালতের বিচারক। এদিকে ঢাকায় মামলা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান ওই ঘটনায় আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 13 মে কলকাতায় হত্যা করা হয় এমপি আনোয়ারুল আজিমকে। এই ঘটনায় তদন্ত করছে বাংলাদেশ ও কলকাতা পুলিশ, তবে এখনও মেলেনি আজিমের মরদেহ। এই ঘটনায় গ্রেপ্তার সিএমকে 14 দিনের রিমান্ডে নিয়েছে কলকাতা সিআইডি। শনিবার সিআইডির আবেদনে সাড়া দিয়ে রিমান্ড মঞ্জুর করেন দেশটির আদালত। অ্যারেস্ট তো করেছে বনগা থেকে, আর ধারা যা যা আছে 364, 201, 302, 34 আইপিসি, আর বাকি যারা আছে কোথায় বডি পার্টসগুলো ফেলেছে, কি ওয়েপন ইউজ হয়েছে, সে কারণে পিসিপিআর করা হয়েছে, এগুলো রিকভারি হবে। এর আগে 7 জুন বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার বনগা থেকে সিয়ামকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা বিভাগ। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা প্রধান জানান, ভারতে গ্রেপ্তার হওয়া আসামিদের তথ্য অনুযায়ী সম্ভাব্য সব জায়গায় অভিযান চালাবে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওনার পরিবার, আমাদের ভিকটিমের, ওনারা তো যাবেন, আমরা কথা বলছি সেখানে, তারা অত শীঘ্রই চলে যাবেন, জানাবে চলে যাবে। সেখানে গিয়ে এটা তো ডিএনএ টেস্ট করতে হবে। আমি মনে করি যে শর্ট টাইমে সেটা হতে হবে। তদন্তের প্রয়োজনে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হলে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য দেশে আনা যাবে বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
15 বছর ধরে জাল টাকার ব্যবসা করছে চক্রটি। ধরা পড়েছে 6 বার। প্রতিবারই কারাগার থেকে বের হয়ে নতুন সদস্য সংগ্রহ করে লিয়াকত হোসেন জাকির। এবার 14 মাসের চেষ্টায় শনিবার 4 সদস্য সহ চক্রের হোতা জাকিরকে কদমতলীর দনিয়া এলাকা থেকে আটক করেছে ডিবি। জাল টাকা বিক্রিতে সহযোগীদের লাখ টাকা বেতন দেন জাকির। 2018 সালে ঈদের আগে জাল টাকা বানানোর সময় হাতে নাতে জাকির চক্রকে ধরেছিল গোয়েন্দারা। ডিবির একই টিম তাকে আবারও হাতে নাতে ধরেছে। এবারও সে জাল টাকা ও রুপি বানাচ্ছিল। তাকে সহায়তা করছিল তার স্ত্রী। এমনকি শেষবার কারাগারে থেকেই নতুন করে সদস্য সংগ্রহ করেছে সে, যারা জাল টাকা বিতরণের কাজ করে। আমার হাজবেন্ড আমাকে টাকা রিসিভ করতে বলতো, তো আর আমারে বলছিল যে একটা লোক এসে প্যাকেট দিয়ে যাবে, ওনারে দিয়ে যেতে। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে কম দামি কাগজে উচ্চ মূল্যের কালি ব্যবহার করে লিয়াকত হোসেন জাকির। তার জাল নোটে সব ধরনের নিরাপত্তা চিহ্ন রয়েছে। অভিজ্ঞতা না থাকলে তা ধরা খুব কঠিন। 1000 টাকার নোট এক বান্ডিল বিক্রি করি 8000 টাকায়, 500 টাকার নোট এক বান্ডিল বিক্রি করি 6000 টাকায়, 200 টাকার নোট এক বান্ডিল বিক্রি করি 4000 টাকায়, ইন্ডিয়ান রুপি এক বান্ডিল বিক্রি করি 7000 টাকায়। কোরবানি ঈদের প্রস্তুতি নিয়েছিলাম যে আমি 1.5 থেকে 2 কোটি টাকা বাজারজাত করব। এ টাকা বিতরণে রয়েছে তার নিজস্ব বাহিনী। তারা বিভিন্ন পাইকারি দোকান, পেট্রোল পাম্প, কাপড়ের দোকান, সুপার শপে বিতরণ করত। এ কাজে লাখ টাকা বেতনের অন্তত 3 জন সহযোগী ছিল জাকিরের। বাগেরহাট, খুলনা ওই সমস্ত অঞ্চলে কারখানা স্থাপন করে জাল টাকা বানাচ্ছিল। সে প্রযুক্তি থেকে বিচ্ছিন্ন থাকে। তো আমরা আমাদের লালবাগ জোনাল টিমের এডিসি কামালের নেতৃত্বে গত রোজার ঈদের আগেও তাকে ধরার জন্য চেষ্টা করা হয়েছিল। আমরা রিটেইলিং পর্যায়ে এক মহিলা এক পুরুষকে গ্রেফতার করতে পেরেছি। জাল টাকা তৈরি করার জন্য সকল রকমের উপকরণ আছে। নিরাপত্তা সুতা, বঙ্গবন্ধুর প্রতিকৃতির জলসাপ থেকে শুরু করে সব এখানে আছে। কোরবানি ঈদকে সামনে রেখে অন্তত 2 কোটি টাকা এরই মধ্যে বিতরণ করেছে জাকির চক্র। এছাড়া অন্তত 1.5 কোটি টাকা উদ্ধার করেছে ডিবি। রাজশাহী সীমান্ত পার হওয়ার অপেক্ষায় থাকা জাল রুপিও উদ্ধার করা হয়। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মামলা জট কমাতে বিচার ব্যবস্থা ডিজিটাল করার উপর জোর দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আর বিচারকদের দক্ষতা বাড়ানোয় গুরুত্ব দেন ভুটানের বিচারপতি লোবাজাং রিনজিন। একই অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, বিচার বিভাগের স্বচ্ছতা নিশ্চিতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। শনিবার সুপ্রিম কোর্টে এক আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেন তারা। দক্ষিণ এশিয়ার বিচার ব্যবস্থার সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে আয়োজন করা হয় জুডিশিয়ারি অ্যাক্রস দ্য বর্ডার শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের। এতে বাংলাদেশের প্রধান বিচারপতি, আইনমন্ত্রী এবং ভুটান ও নেপালের 2 বিচারপতি অংশ নেন। ভুটানের বিচার ব্যবস্থার চ্যালেঞ্জ তুলে ধরে সে দেশের বিচারপতি বলেন, বিচারকদের সবসময় বর্তমান বিশ্ব সম্পর্কে ধারণা থাকতে হবে, তবেই সময় উপযোগী রায় দেওয়া সম্ভব। বিচারককে অবশ্যই সব সময় শিখতে হবে, বর্তমান বিশ্ব সম্পর্কে ধারণা থাকতে হবে, সব আপডেট জানতে হবে। আমরা এসব ক্ষেত্রে অনেকের দুর্বলতা দেখছি। প্রধান বিচারপতি বলেন, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মামলা জট দ্রুত কমাতে চেষ্টা করা হচ্ছে। ভার্চুয়াল আদালতের মাধ্যমে দক্ষতার সঙ্গে বিচার কাজ চলেছে বলে উল্লেখ করেন তিনি। বিচার কার্যে ইলেকট্রনিক ফাইল, ভার্চুয়ালি শুনানি, অনলাইন কজ লিস্ট, ডিজিটাল প্রমাণ এখন বাস্তবতা। আমি বিশ্বাস করি এটা মাত্র শুরু। বিচার প্রার্থীদের প্রত্যাশা পূরণে এখনো আরো অনেক কিছু করার সুযোগ আছে। এরই মধ্যে ই জুডিশিয়ারি ব্যবস্থা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সেদিন বেশি দূরে নয় যখন কৃত্রিম বুদ্ধিমত্তা বিচার ব্যবস্থায় যুক্ত হবে। অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, দেশে আইনের সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার। সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে। এরই মধ্যে বিচার বিভাগে স্বচ্ছতা, দক্ষতা ও গ্রহণযোগ্যতা বেড়েছে। দেশের বিচারাঙ্গন এখন ন্যায় বিচার ও গ্রহণযোগ্যতার স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এ ধরনের সম্মেলনের মাধ্যমে বিচার ব্যবস্থা আরও উন্নত ও সমৃদ্ধ হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পোশাক খাতের উদ্যোক্তাদের উৎসে কর কমানোর মূল দাবি মানা হয়নি বাজেটে, বরং নতুন করে করের প্রস্তাব করা হয়েছে। এতে করে বিনিয়োগ ও ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
শনিবার উত্তরায় বাজেটোত্তর যৌথ সংবাদ সম্মেলনে বিকেএমইএ নেতারা পোশাক শিল্পের ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বিশেষ স্কিমে সহায়তার দাবি জানান। আর বিটিএমের চায় কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ। দেশের রপ্তানি আয়ের ৮৪% যোগান দেয় পোশাক খাত। $৪৭ বিলিয়ন রপ্তানির বিপরীতে 1% হারে উৎসে কর হিসেবে বছরে রাজস্ব আদায় হয় ৫,০০০ কোটি টাকার বেশি। বাজেটের আগে শিল্প মালিকরা উৎসে কর অর্ধেকে নামানোর দাবি করলেও তা মানা হয়নি। অন্যদিকে বন্ড লাইসেন্স ফি ও নবায়ন ফি দ্বিগুণ করা, অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপনে মূলধনী যন্ত্র আমদানিতে 1% শুল্ক প্রস্তাব করা হয়েছে। উৎস কর 0.5% এ নামিয়ে আনা এবং এটিকে চূড়ান্ত কর আদায় হিসাবে গণ্য করা বিষয়ে আমাদের গভীর প্রত্যাশা ছিল এবং আছে এখনো। তারা বলেন, গত 11 মাসে রপ্তানিতে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি হয়নি। অন্যদিকে 56% মজুরি বাড়লেও পোশাকের দাম কমেছে 8 থেকে 12% পর্যন্ত। প্রায় 80% ইন্ডাস্ট্রি আমাদের এখন আইসিইউতে আছে, সুতরাং তাদেরকে বাঁচিয়ে আনার জন্য একটা এই ধরনের একটা স্কিমের আওতায় ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য আলাদাভাবে একটা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বলেছি। বাজেটে সিনথেটিক কাপড়ের উৎপাদন উৎসাহিত করতে কাঁচামালে শুল্ক 10 থেকে 25% পরিবর্তে 1% আনার প্রস্তাব ইতিবাচক মনে করেন উদ্যোক্তারা। তবে সম্প্রতি জ্বালানি সংকটে সুতা ও কাপড় উৎপাদন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তাদের। আগামী 1 মাসের মধ্যে আমরা কোনো গ্যাস পাচ্ছি না, কিন্তু এই সামনে একটা ঈদ, অনেকগুলি অর্ডার আছে। আমার জানা মতো আমার গার্মেন্ট শিল্প আছে, আমার লোকাল ফ্যাব্রিক্সের যতগুলি অর্ডার ছিল বায়ার সবগুলি ক্যান্সেল করে দিচ্ছে, সেগুলি সে চায়নাতে চলে গেছে। তাহলে এই অবস্থা যদি হয় তাহলে ব্যাকওয়ার্ড দিকে দিনটা সে এদেশে সাস্টেইন করবে না। এ সময় জানানো হয়, পোশাক খাতের কাপড়, সুতা ও বস্ত্র তৈরিতে বছরে 15 মিলিয়ন কেজি ঝুট পাওয়া যায়। এটা সরাসরি রপ্তানির পরিবর্তে কর সুবিধা দিয়ে দেশেই পুনঃপ্রক্রিয়াজাত করলে পাওয়া যাবে $4 বিলিয়ন পণ্য। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাঙামাটি চট্টগ্রাম সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই উঠে যাচ্ছে কার্পেটিং। নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। কার্পেটিং উঠে যাওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। কিছুদিনের মধ্যেই সড়কটি চলাচলের অনুপযোগী হওয়ার আশঙ্কা তাদের। 1 মাস আগেই রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কের দেবপোয়াছড়ি যাত্রী ছাউনি থেকে বৌদ্ধবিহার পর্যন্ত প্রায় 2 কিলোমিটার সড়ক নির্মাণ শুরু করে এলজিইডি। সড়কের যে অংশের কাজ শেষ হয়েছে সেই অংশে মাত্র 20 দিনেই উঠে গেছে কার্পেটিং। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এমন অবস্থা হয়েছে। এদিকে কাজ শেষ হতে না হতে ওইদিকে পেটে গেছে রাস্তা মাঝখানে। যে জায়গা কি হইতে 3 বছর যাব সেই জায়গা 6 মাস যাব। তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে এস অনন্ত ত্রিপুরা নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। তাদের দাবি, পাহাড়ি এলাকায় সড়ক নির্মাণে পোহাতে হয় নানা ভোগান্তি। কাজ চলমান অবস্থায় ত্রুটি থাকতেই পারে, আবার এটা সমাধানও করে দিতে হবে আমাদের। কারণ আমাদের তো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এক্সচেঞ্জার এখনো বুঝে নেয় কাজটা, এলজিডি এখনো বুঝে নেয়। যখন বুঝে নিবে সম্পূর্ণ আমাদের থেকে বুঝে নিবে 100%। যেসব স্থানে কার্পেটিং উঠে গেছে সেগুলো ঠিক করার আশ্বাস দিয়েছে এলজিইডি কর্তৃপক্ষ। তারা জানায়, কাজের গুণগত মান পরীক্ষা করেই ঠিকাদারকে বিল দেয়া হবে। এটা প্ল্যানিং তো পাহাড়ি এলাকা, কিছু কিছু উঠে যাবে, এগুলো তো ঠিক করা হবে। এখনো তো কাজ রানিং, অনেক দেরি বাকি। তারা বুঝে দেবে এলজিইডিকে, তারপরে না এলজিইডি নেবে। সড়ক নির্মাণে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোরবানির পশু হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে মরুর প্রাণী উট দুম্বা। তাই এবারও বেশ কিছু উট দুম্বা আমদানি করা হয়েছে। এরই মধ্যে বিক্রিও হয়েছে কয়েকটি। উট 20 থেকে 25 লাখ আর দুম্বা বিক্রি হচ্ছে 2 থেকে 5 লাখ টাকায়। মরুভূমির জাহাজ বলা হয় উটকে। ভারত থেকে ঈদ উপলক্ষে আনা হয়েছে বেশ কিছু উট। কোরবানির জন্য প্রতি বছরই এর চাহিদা বাড়ছে, তাই আগের তুলনায় বেড়েছে আমদানিও। রাজধানীর বসিলার এই খামারটি এবার এনেছে 10টি উট। এরই মধ্যে 7টি বিক্রি হয়ে গেছে, বাকিগুলোর দরদাম চলছে। উট দেখতে ভিড় জমাচ্ছেন অনেকে। উট আসতেছে, তারপর ছোট ছোট ভুট্টি গরু, তারপর দুম্বা, তো এই বিভিন্ন সাইজের বড় সাইজের ছাগলও দেখলাম। সেগুলো সবাই আকৃষ্ট করতেছে আর কি দেখার জন্য, এই জন্য নিয়ে আসা, বাচ্চাকে সাথে করে নিয়ে আসা। এই উট বা দুম্বা দেখতে পারি না, বাট এখানে আসলে আমরা একসাথে গরু, উট, দুম্বা সবই একই ছাদের নিচে দেখতে পাচ্ছি। এই জিনিসটা আসলে আনন্দের।
আসলে অনেক ভালো লাগছে, ছেলে নিয়ে আসছি, দেখতে এত সুন্দর ভালো লাগছে, কারণ এগুলো আসলে সচরাচর পাওয়া যায় না, দেখা যায় না বাংলাদেশে, যে কারণে উৎসাহ নিয়ে আসা, দেখতে আসা। মধ্যপ্রাচ্যের আরেক পশু দুম্বা। বাংলাদেশে বেশ কিছু খামারে এখন এর প্রজনন হচ্ছে। দেশি পশুর খাবার খায় বলে এর লালন পালনে বেগ পেতে হয় না। তবে কোরবানি উপলক্ষে বিদেশ থেকে আমদানিও হয়েছে। খামারিরা বলছেন প্রতিটি উটের ওজন 10 থেকে 12 মণ, আর দুম্বা 50 থেকে 60 কেজি। যেগুলো বিক্রি হয়েছে 20 থেকে 25 লক্ষ টাকার মধ্যে, এগুলা বেসিকলি ডেজার্ট অ্যানিম্যাল, অনেকে বলে মরুর জাহাজ, অনেক শক্তিশালী এবং হচ্ছে অনেক হার্ডি, মানে হচ্ছে সহজে রোগবালাই হয় না। একটু আমাদের দেশের হিউমিডিটির জন্য তাদের একটু গায়ে অ্যালার্জি হওয়ার একটা টেন্ডেন্সি হয়, বাট তারপরে আমরা যদি রেগুলার গায়ে ম্যাসাজ করি তখন আর এই অ্যালার্জির প্রকোপটাও থাকে না। ব্যবসায়ীরা বলছেন দেশে উটের খামার বাড়লে 5 থেকে 6 লাখ টাকায় মিলবে মরুর এই প্রাণীটি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খামার থেকেই বিক্রি হয়ে যাচ্ছে মীর কাদিমের ধবল গরু। প্রাকৃতিক উপায়ে লালন পালন করায় চাহিদাও বেশি, সেই সঙ্গে দামও বেড়েছে মীর কাদিমের ধবল গরুর। এবার কোরবানির ঈদে 15টি খামারে প্রায় 200 ধবল গরু বিক্রির জন্য প্রস্তুত করেছেন খামারিরা। রাজধানীর পুরান ঢাকার হাটে কুরবানির ঈদের প্রধান আকর্ষণ মুন্সিগঞ্জের মীর কাদিমের ধবল গরু। প্রতি বছরই ঈদুল আজহায় চাহিদা থাকে বেশি। গোখাদ্যের দাম বৃদ্ধি ও ইনজেকশন দিয়ে গরু মোটাতাজাকরণের অসাধু প্রতিযোগিতায় হারাচ্ছে সেই ঐতিহ্য। পুরনো ঐতিহ্য ফেরাতে দেশীয় পদ্ধতিতে গরু লালন পালন করছেন খামারিরা। উৎপাদন খরচ বাড়ায় এবার ধবল গরুর দামও বেশি। আমরা কোনো ইঞ্জেকশন মারি না, কোনো ভেজাল কোনো খাবার খাওয়াই না, যত খাওয়ান আছে সব আমরা ইনটেক খাওয়ান খাওয়াই। ঢাকাতে বড় বড় কাস্টমাররা গরু কিনে নিয়ে যা। দেখতে সুন্দর ও মাংস সুস্বাদু হওয়ায় ধবল গরু এখনও চাহিদার শীর্ষে। ইতোমধ্যে মীর কাদিমের খামারগুলোতে শুরু হয়ে গেছে গরু বিক্রি। যে মুন্সিগঞ্জ মীর কাদিমের যে ধবল গরুটা, ধবল গাই গরু যেটা, এটা আসলে আমরা শখ করে নেই। সাদা গরুগুলো দেখতে সুন্দর হয় আর মাংসগুলো খুব সুস্বাদু হয়। আর কালকে আমরা 2টা নিয়েছি, আজকে 2টা কথা চলতেছে, ইনশাআল্লাহ হয়ে যাবে। মীর কাদিমের ধবল গরুর এই ঐতিহ্য ধরে রাখতে সব ধরনের সহায়তা করা হবে বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। এই গরুগুলা সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে প্রাণী সম্পদ দপ্তরের তত্ত্বাবধানে কাঁচা ঘাস এবং দানাদার খাদ্য খাওয়ায় লালন পালন করেছে। আমরা করোনাকালীন সময়ে বিভিন্ন খামারিদেরকে প্রণোদনা প্রদান করেছি, যে কারণে তারা নতুনভাবে খামার স্থাপনে উদ্যোগী হয়েছে। চলতি বছর 15 থেকে 20টি খামারে প্রায় 200 ধবল গরু বিক্রির জন্য প্রস্তুত করেছেন খামারিরা। আকার অনুসারে এক একটি গরুর দাম 1.5 লাখ থেকে 8 লাখ টাকা পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোরবানি ঈদকে কেন্দ্র করে দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে বেড়েছে আদার দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি আদায় বাড়তি গুনতে হচ্ছে 50 টাকা। এজন্য ডলারের মূল্য বৃদ্ধি, উচ্চ বুকিং রেট এবং সরবরাহ ঘাটতির অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। কোরবানি ঈদের আগে বাড়ছে আদার দাম। খাতুনগঞ্জে 2 সপ্তাহ আগেও প্রতি কেজি আদার পাইকারি দাম ছিল 170 থেকে 180 টাকা। চলতি সপ্তাহে তা বিক্রি হচ্ছে 220 থেকে 230 টাকায়। ব্যবসায়ীদের দাবি, বাজারে এখন শুধু চীন থেকে আমদানি করা আদা রয়েছে। চীনের আদায় খরচ পড়েছে টন প্রতি প্রায় $1000। মিয়ানমারের কিছু আদা থাকলেও তার মান ভালো নয়। ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ভারতের আদা না থাকায় বাজারে ঘাটতি তৈরি হয়েছে। এছাড়া ডলারের দাম বাড়ায় ঋণপত্র খুলে আমদানি করতে পারেনি অনেকে। আমরা যে হারে আমদানি করা যায়, এবার কিছুটা আপনার কি ঝামেলা ছিল, অনেক ব্যাংক যথাসময়ে আমদানি করতে পারে নাই, ডলার সংকট ছিল। 30 থেকে 35% পণ্য আমদানি কম হওয়ার কারণে এই দাম আজকের যে বাজার বাড়তি সেটি হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে দেশে আদার চাহিদা বছরে প্রায় 2,35,000 টন, আর উৎপাদন হয় 80,000 টন। বাকিটা আমদানি করতে হয়। তবে ঈদের আগে আদার আমদানি স্বাভাবিক রয়েছে বলে জানায় তারা। পর্যাপ্ত পরিমাণে আছে, সুতরাং আশা করি যে দাম বাড়ানোর কোনো যৌক্তিকতাই নেই এবং ব্যবসায়ীরা ইচ্ছা করলে, সবাই যদি ইচ্ছা করে, তাহলে স্বাভাবিকভাবেই আমাদের বাজারকে স্থিতিশীল রাখতে পারে। চট্টগ্রামে খুচরা বাজারে কেজি প্রতি আদা বিক্রি হচ্ছে 250 টাকার উপরে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।
তীব্র তাপপ্রবাহ আর ঘূর্ণিঝড় রিমালের কারণে দিনাজপুর ও পাবনার ঈশ্বরদীতে লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি বিভাগ বলছে এলাকা ও জাত ভেদে ফলন কমেছে ৫% থেকে ২০% পর্যন্ত। তবে চাষিদের দাবি ক্ষতির পরিমাণ আরও বেশি। এবছর দিনাজপুর ও পাবনার ঈশ্বরদীতে চায়না 3, বেদানা ও বোম্বাই সহ বিভিন্ন জাতের লিচু চাষ হয়েছে প্রায় ১০,৫০০ হেক্টর জমিতে। ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয় প্রায় ৭০,০০০ টন, কিন্তু ফলন হয়েছে অনেক কম। চাষিদের দাবি প্রাকৃতিক দুর্যোগে লিচু নষ্ট হয়েছে গড়ে ২৫%। এতে তাদের লোকসান হয়েছে অন্তত ২৫০ কোটি টাকা। বাগানে লিচু খুব কম, আর যে লিচুটা আছে সেই লিচুটার মধ্যে একটু দাগ, এই দাগের কারণে লিচুর দাম সেরকম দেওয়া যাচ্ছে না। তাপমাত্রার কারণে মাল ছোট হয়েছে, দাগ আছে, হ্যাঁ আকারে ছোট। 5টা বাগানে 4 লাখ টাকা লস হয়ে যাবে আমাদের। কৃষি বিভাগের হিসাবে ভালো জাতের লিচু উৎপাদনে দেশের শীর্ষে থাকা দিনাজপুর ও পাবনার ঈশ্বরদীতে এবার ১,২০,০০০ চাষি ফলন কম পেয়েছে কমপক্ষে ৩,৫০০ টন। এতে বড় অঙ্কের ক্ষতি হয়েছে তাদের। বালাইনাশক দিয়ে যে ব্যবস্থাপনা সেটা করতে হয়, তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বাগানিরা অসচেতন থাকে, তারা সেই ব্যবস্থাগুলো ঠিকমতো করে না, যেটা একটা ফলন কমের একটা কারণ হতে পারে। আরেকটি কারণ এটা একটা অল্টারনেট বিয়ারিং হ্যাবিট রয়েছে, যেটার কারণেও দেখা যাচ্ছে যে আমাদের এই ফলনটা কম হতে পারে। লিচু সাধারণত সংখ্যায় গণনা করে বিক্রি করা হলেও এবার অনেক স্থানেই প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হওয়া লিচু বিক্রি হচ্ছে কেজি দরে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দিনাজপুর। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।